আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো আজকে কি বিষয়ে ক্লাস নেওয়া হবে। দেখো, সাধারণ জ্ঞান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শীট নং 1। আজকের আলোচ্য বিষয় থাকছে বাংলাদেশের উচ্চতম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম সম্পর্কে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? এখানে দেখো বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের একটি ছবি দেওয়া আছে। উত্তর হবে বিজয়, তাজিং ডং। হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উচ্চতম বৃক্ষের নাম কি? এখানে দেখো বাংলাদেশের উচ্চতম সবচেয়ে বড় একটি বৃক্ষের ছবি দেওয়া আছে। উত্তর হবে বৈলাম বৃক্ষ। কি হবে? আবারও বলছি, বৈলাম বৃক্ষ। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দীর্ঘতম পাহাড় শ্রেণীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম পাহাড় শ্রেণীর নাম গারো পাহাড়। এখানে দেখো গারো পাহাড়ের একটি ছবি দেওয়া রয়েছে। 4 নম্বর, বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতুর নাম কি? এই যে বাংলাদেশের একটি দীর্ঘতম সড়ক সেতুর ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো দীর্ঘতম সড়ক সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু, যা 2022 সালে এটা উদ্বোধন করা হয়েছে। 5 নম্বর দেখো, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতুর নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, যা পাবনা জেলায় অবস্থিত। তোমরা পাবনায় ঈশ্বরদীতে গেলে এটা দেখতে পাবে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এখানে দেখো বাংলাদেশের দীর্ঘতম একটি সমুদ্র সৈকত এর ছবি দেওয়া রয়েছে, কক্সবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত। 7 নম্বর, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? অর্থাৎ সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এখানে দেখো বাংলাদেশের 8টি বিভাগের নাম দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি? অর্থাৎ সবচেয়ে ছোট যে জেলা সেটার নাম হচ্ছে মেহেরপুর। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম মেহেরপুর জেলা। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম থানার নাম কি? সবচেয়ে ছোট থানা, এটা ঢাকা জেলায় অবস্থিত। অর্থাৎ এটা হচ্ছে ঢাকা জেলার কোতোয়ালি থানা। কোতোয়ালি থানা বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম থানা। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন, সবচেয়ে ছোট যে ইউনিয়নটা সেটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। অর্থাৎ আমরা কক্সবাজার গেলে এই সেন্ট মার্টিনটা অনেকে ঘুরতে যাও। এই সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম একটি ইউনিয়ন। এবার বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থান। 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি? দেখো বাংলাদেশের সবচেয়ে উত্তরের একটি জেলার নাম দেওয়া রয়েছে পঞ্চগড়। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলার নাম কি? এটা হচ্ছে সর্বদক্ষিণের একটি স্থান। তো দক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার, যা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। তোমরা কি জানো বাংলাদেশের এই সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের আয়তন কত? কক্সবাজারের আয়তন হচ্ছে 120 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলার নাম কি?
এই যে একটি ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি সবচেয়ে পশ্চিমের জেলার নাম চাঁপাই নবাবগঞ্জ। তাহলে কি নাম? চাঁপাই নবাবগঞ্জ। 4 নম্বর, বাংলাদেশের সবচেয়ে পূর্ব দিকের জেলার নাম কি? সবচেয়ে পূর্ব দিকে মানচিত্রে একটি খণ্ডের চিত্র দেওয়া আছে, দেখো। তাহলে বাংলাদেশের সবচেয়ে পূর্ব দিকের জেলার নাম বান্দরবন জেলা। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের পূর্ব দিকের উপজেলার নাম কি? সবচেয়ে উপজেলা, পূর্ব দিকের যে উপজেলা, সেই উপজেলার নাম হচ্ছে থানচি। কি নাম? থানচি। 6 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? অর্থাৎ সবচেয়ে দক্ষিণে যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার নাম টেকনাফ। তাহলে আমার সাথে আরেকবার বলো, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি? বাংলাদেশের যে উত্তর সাইড আছে, উত্তর দিকে জেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। তাহলে কি নাম? তেঁতুলিয়া। সর্বদক্ষিণে অবস্থিত, সর্ব উত্তরে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের উপজেলার নাম কি? সবচেয়ে পশ্চিম দিকে যে উপজেলাটা রয়েছে সেটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা। অর্থাৎ শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে অন্তর্গত। 9 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জায়গার নাম কি? যে উত্তর দিকে যে একটা জায়গা রয়েছে সেই উত্তরের জায়গার নাম হচ্ছে বাংলাবান্ধা। কি নাম? বাংলাবান্ধা। এরপরে বাংলাদেশে ভারতের বর্ডার পাওয়া যাবে। 10 নম্বর, বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থানের নাম কি? পূর্ব দিকের স্থানের নাম হচ্ছে থানচি, এটা হবে হচ্ছে আখাইনঠং। কি হবে? বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থানের নাম হচ্ছে আখাইনঠং। আমরা এখন আলোচনা করব দ্বিতীয় প্রান্তিকে শীট নং 2 এর উপর। শীট নং 2 এর আলোচ্য বিষয় বাংলাদেশের প্রধান প্রধান পদের পরিচয়। দেখো, 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বলা হয় রাষ্ট্রপতি। আর কি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদবি রাষ্ট্রপতি। 2 নম্বরে আছে, বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয়? এখানে যে এক ছবি দেখতে পাচ্ছি, ইনি বর্তমান সরকার প্রধান, শেখ হাসিনা। অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। অর্থাৎ বর্তমান যে সরকার প্রধান তার পদবি বা সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী। 3 নম্বরে, বাংলাদেশের মন্ত্রণালয়ের প্রধানকে কি বলে? দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিভিন্ন ধরনের বৈদেশিক আছে, যোগাযোগ মন্ত্রণালয়। এই সবগুলো মন্ত্রণালয়ের একজন প্রধান থাকে, এই প্রধানকে বলা হয় মন্ত্রী। তিনি যার ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধানকে কি বলে? স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে একটা দৃশ্য। সুপ্রিম কোর্টের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি। অর্থাৎ এই সুপ্রিম কোর্টের যে প্রধান তার পদবি হচ্ছে প্রধান বিচারপতি। 5, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানকে কি বলা হয়? বাংলাদেশে
অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। তো এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের যে প্রধান হয় তার পদবি চ্যান্সেলর বা আচার্য। ছয়, বাংলাদেশ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? এটা বাংলাদেশ ব্যাংকের একটা ছবি। বাংলাদেশ ব্যাংকের যে প্রধান তাকে বলা হয় গভর্নর। আমরা অনেক সময় হয়তো টাকা থেকে দেখলে হয়তো দেখেছি টাকার উপরে টাকা থেকে বাংলাদেশের গভর্নর কর্তৃক স্বাক্ষরিত বা বাংলাদেশ গভর্নরের নাম, অর্থাৎ বাংলাদেশের যে প্রধান থাকে তার নাম বা স্বাক্ষর ব্যতীত বাংলাদেশ ব্যাংক কোনো টাকা লেনদেন বা তৈরি করতে পারে না। এই বাংলাদেশ ব্যাংকের প্রধানকে বলা হয় গভর্নর। 7, পৌরসভা প্রধানকে কি বলা হয়? স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা পৌরসভার ছবি। এটা মূলত নাটোরের পৌরসভার ছবি। তে বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তো পৌরসভার যিনি প্রধান তাকে বলা হয় মেয়র। আর জেলার প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? জেলার প্রশাসনিক প্রধান, প্রতিটা জেলা একজন প্রশাসনিক প্রধান থাকে। আমাদের স্ক্রিনে একটা নাটোর জেলা প্রশাসকের অফিসের একটা ছবি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের যিনি প্রধান থাকে বা জেলা প্রশাসনিক প্রধান তাকে বলা হয় জেলা প্রশাসক বা ডিসি। ডিসি ইংরেজি শব্দ, জেলা প্রশাসক বাংলা শব্দ। 9, পুলিশ বাহিনীর প্রধানকে কি বলা হয়? মন্দিরে আমরা একটা পুলিশ সপ্তাহের একটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশের কোনো কুচকাওয়াজ বা পুলিশ সপ্তাহ যায়। যে পুলিশ বাহিনীর যিনি প্রধান তাকে বলা হয় আইজিপি। 10, বিভাগের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? বাংলাদেশের যে 8টি বিভাগ আছে, 8টি বিভাগের একজন প্রশাসনিক প্রধান থাকে। তো বিভাগের যিনি প্রধান তাকে বলা হয় বিভাগীয় কমিশনার। এবার আমরা বাংলাদেশের নদ নদী সম্পর্কে জানব। দেখো, নদ নদী সম্পর্কে প্রথম প্রশ্ন দিয়েছে, বাংলাদেশের প্রধান প্রধান নদীর নাম লেখো। বাংলাদেশে অনেকগুলো নদী আছে, তার মধ্যে প্রধান প্রধান নদীর নাম বলতে বলেছে। তো এখানে প্রধান প্রধান নদী 3টা নদী, দেখো পদ্মা, মেঘনা, যমুনা। 2 নম্বর প্রশ্ন বলেছে, বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? আমরা অনেকেই মায়ানমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কারণ বর্তমান রোহিঙ্গা ইস্যুটা বর্তমান বাংলাদেশে ব্যাপক প্রচার শুরু করেছে। যাই হোক, তো মায়ানমার আর বাংলাদেশকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী। বাংলাদেশের মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। এটা একটা নাফ নদীর ছবি দেওয়া হয়েছে স্ক্রিনে। 3 নম্বরে, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম। আমরা হয়তো বা অনেকেই জানি যে বাংলাদেশের 3 দিকে ভারতের অবস্থান। বাংলাদেশের ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা। হারিয়াভাঙ্গা নদীর মাঝখানে একটা ছবি দেওয়া হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে, পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? আমরা অনেকেই হয়তো পদ্মা নদী সম্পর্কে জানি, কারণ আমাদের নাটোর জেলা যাদের বাড়ি নাটোর, রাজশাহী, আর রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বহমান। পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুর জেলায় এটি মিলিত হয়েছে। 5 নম্বরে বলেছে, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম বলতে মানে সবচেয়ে অনেক দৈর্ঘ্যে আর কি বহমান চলতে আছে এরকম টাইপের কথা। তো দীর্ঘতম নদীর নাম হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদী দৈর্ঘ্যে অনেক বড়। 6 নম্বরে বলেছে, মেঘনা নদী কোথায় মিশেছে? মেঘনা নদী মূলত বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদীর ওদিক দিয়ে কিছু অংশ পাইছে, কিশোরগঞ্জ, হাওড়ার কিছু অংশ আছে। তো মেঘনা নদী মিশেছে বঙ্গোপসাগরের একটা ছবি দেওয়া হয়েছে মনিটরে। 7 নম্বরে বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদ, আমরা যে একটা স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছি, এটা একটা পাহাড়ের ছবি বা পাহাড় বা পর্বত। তো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গ থেকে, অর্থাৎ এটা একটা হিমালয় পর্বতমালার ছবি দেওয়া হয়েছে। এর কৈলাস নামে একটা শৃঙ্গ আছে, শৃঙ্গের থেকে উৎপত্তি হচ্ছে ব্রহ্মপুত্র নদের।
8 নম্বর বলেছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদীর নাম। প্রশস্ত বলতে প্রস্থ আর কি, যে বড় আর কি। তো এখানে স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী হচ্ছে মেঘনা, এটা একটা মেঘনা নদীর ছবি দেওয়া হয়েছে। 9 নম্বরে বলেছে উৎপত্তি স্থলের মেঘনা নদীর নাম কি, মানে যেখানে নদীটা শুরু হয়েছে বা উৎপত্তি, সেখানে মেঘনা নদীর নাম কি? স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি তার উৎপত্তি স্থলের একটা ছবি দেওয়া হয়েছে। যেখানে উৎপত্তি হয়েছে মেঘনা নদী, সেখানকার নাম বরাক নদী। বাংলাদেশে প্রবেশের পর তার নাম চেঞ্জ হয়েছে মেঘনা নদী। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? স্ক্রিনে আমরা দেখো একটা পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি। দেখো উত্তর বলেছে কি, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড়। মূলত এটা একটা লুসাই পাহাড়ের ছবি দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় প্রান্তিকের শীট নং 1 ও 2 এর আলোচ্য বিষয়। এখন তোমরা মনিটরে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ। তোমাদের তোমরা যারা আমাদের প্রথম প্রান্তিকের আগ থেকে আসো, তারা অনেকেই জানো যে আমাদের প্রতিটা প্রান্তিক পরীক্ষার আগে 2টা শ্রেণী মূল্যায়ন পরীক্ষা হয়। তো তোমাদের শ্রেণী মূল্যায়ন 1 হবে হচ্ছে শীট নং 1 ও 2 এর উপর। তো শীট নং 1 ও 2 এর আলোকে একটা নমুনা প্রশ্ন আমরা তৈরি করে দিয়েছি। 5টা প্রশ্ন আসবে তোমাদের। এখানে যে 5টা আছে, মানে এরকম টাইপ, মানে 5টা প্রশ্নই আসবে, তাহলে এই 5টাই আসবে এমনটা না।